এসে সুন্দরবনের মানুষকে বাঘে ধরা গল্প করতে হয় না, মানে নিজের কাছে একটু ভয় ভয় লাগে। আচ্ছা আচ্ছা। তো তারপরেও এখন কি আর করার, আপনারা আইসেন শুনবেন। যখন 2011 সালে সম্ভবত আমরা হরিনগর বাজারে আমরা জেলেপাড়া নামক একটা পাড়ায় আমরা ডিউটি করতে করতে ওখানে আমরা অবস্থান করতেছি। একটা দোকানে আমরা একটু খাবার টাবার কিনে খাবো, সেখানেই গল্প সল্প করতেছি এবং হঠাৎ করে আমরা খবর পাই যে নব নামে একজন জেলে, ওই জেলে পাড়ারই মানুষ, আমরা যেখানেই মোটামুটি একটু খাবার টাবার খাওয়ার জন্য বোট থেকে উপরে উঠছি। তো আমরা ফোন পাওয়ার সাথে সাথে আমরা চুনকুড়ি ফরেস্টার ক্যাম্পের পার্শ্ববর্তী যে খালটা, ওই খালে বাঘে ধরছে। আমরা সব কিছু খবরাখবর নেওয়ার পরে আমরা কিছু সংখ্যক লোক এবং আমাদের ফরেস্ট ডিপার্টমেন্টের সাথে আমরা মোটামুটি সুন্দরবনের যেখানে বাঘে ধরছে সেই খালের মুখে গেলাম। কিন্তু যে খালটার ভিতরে বাঘে ধরছে, ঠিক খালের ভিতরে খুবই পানি কম এবং এরকম চর আছে। চর এত হাবড় যে মাটিটা পাটা মাটির ভিতরে ঢুকে যায়। তো সেখান থেকে মোটামুটি আমরা প্রায় 1-1.5 কিলোমিটার এইভাবে হেঁটে আমরা সুন্দরবনের যে স্থানে বাঘে ধরছে সেই স্থানে গেছি। যাওয়ার পর দেখি গামছা ফেলানো, দা ফেলানো, মাছ ধরা যে পাত্রটাও আছে ওখান থেকে টেনে নিয়ে গেছে। তো আস্তে আমরা সবাই মিলে একটা ছোটোখাটো একটা মিটিং করে আমরা সুন্দরবনের ভিতরে আমরা প্রবেশ করলাম। বিশাল আমাদের যেভাবে বাংলাদেশ ফরেস্ট ডিপার্টমেন্ট এবং ওয়াইল্ড টাইম যে প্রশিক্ষণ আমাদের দিচ্ছেন কিভাবে বাঘ থেকে রক্ষা পেতে হবে, তো সেই প্রশিক্ষণ আমাদের কাজে লাগাইয়ে আমরা সামনে অগ্রসর হওয়ার পরে কিছুক্ষণ পরে দেখি যে আমরা এই মানুষটাকে পেলাম। পাওয়ার পরে কিছু সংখ্যক লোক ওখান থেকে চলেও গেল, মানে অনেক দূরে দূরে হয়ে যাচ্ছে এই জন্য। তারপরে আমরা মোটামুটি পার্শ্ববর্তী বাঘ ছিল, তো আমরা শব্দ পাচ্ছি অলরেডি, মানে কামড় মারতেছে, মর্মর চর্চর শব্দ হচ্ছে। তো আমরা যখন হাঁকাহাঁকি চিৎকার শব্দ যেটা করলাম, এটার পরেও বাঘটা একটু সাইডে চলে গেল। তখন আমরা মোটামুটি লাশটা ঘেরাও করে ফেলার পরে আমাদের মানে লাশটা গামছা দিয়ে বাঁধবো, এর মধ্যে আমাদের ভিলেজ থেকে রেসপন্স টিমের সদস্য চুনকুড়ি বাড়িতে নাম শাহিন বললো যে গুনি ভাই তোমার পিছনে বাঘ আসতেছে তোমার দিকে। তো সাথে সাথে আমি পিছন বেছে দেখলাম যে বাঘ। তো শাহিনও আমার ধারে চলে আসলো এবং আমিও মোটামুটি ওর সামনাসামনি সুন্দর করে দাঁড়াইলাম। ওর চোখের দিকে চোখ রেখে ও যেভাবে ভেসকে দিচ্ছে আমরাও সেভাবে ভেসকে দিচ্ছি এবং লাঠি দিয়ে গাছের গায়ে খুব জোরে জোরে শব্দ করতেছি। এভাবে এক পর্যায়ে বাঘ ভীতু প্রাণী, তো ভয় দেখাতে পারলে সে অনেক ভীতু প্রাণী। সো ও একটা বিরল জাতি প্রাণী বলে আমি মনে করি। তো এক পর্যায়ে ও থুয়ে কিছু দূরে চলে গেল। সাথে সাথে আমরা আর সময় না দিয়ে ওই মানুষটাকে আমরা খালের বাইরে বের করলাম। কিন্তু খালের বাইরের থেকে যে এই যে হাবড়টা, এই হাবড়টা আমাদের এত কষ্ট হচ্ছে, মনে হচ্ছে ওখানে ওনাকে আর নিব না, বা নিজেরাই পা ফেলতে পারতেন। এক পর্যায়ে এতটা আমাদের কষ্ট হয়ে যাচ্ছে পানি খাওয়ার জন্য, কলিজাটা একদম শুকাই গেছে। উপরে বাঘের যে আনাগোনা, যে চটপট মাঝে মাঝে হুমকি দিচ্ছে, আবার উপরে যে ভয়ের কানা দিয়ে হাঁটতেছে, তো উপরে আবার বাঘ হাঁটতেছে। তো সব মিলে আমরা একটু পানি পাইলাম খালের ভিতরে। তো এই খাল দিয়ে আমরা কোনো রকম উপরে কিছু লোক সেট করে আমরা এই খাল দিয়ে লাশটা নিয়ে আসলাম। তারপরে বোটে উঠাইলাম পরিষ্কার পরিচ্ছন্ন করে এবং তার স্বজনদের কাছে হস্তান্তর করলাম। তারপরে আমাদের মূল কাজ থাকে যে একান্তরিতভাবে ওনাকে সমাধি হবে শেষ পর্যন্ত আমরা তাদেরকে সান্ত্বনা এবং সহযোগিতা, মানে আমরা কোনো অর্থ দিয়ে সাহায্য করতে পারি না, মানে আমরা পরিশ্রম করে যেটা করণীয় যতটুকু সেগুলো আমরা অবশ্যই করি।